আর কাঠগোদাম স্টেশনের একদম বাইরে থেকে এখানে আপনারা বাইকও রেন্ট নিতে পারেন। এই দেখুন সামনে হচ্ছে নৈনী লেক, আর এর ভিউটা পুরোটা দেখুন একবার। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, সামনে আছে হচ্ছে টাইগার কেভ। আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুড়ঙ্গের পথ নেমে যাচ্ছে। সরি সোহম এই গ্যাপটার মধ্যে দিয়ে যাচ্ছে। কাঁধে ব্যাগ নেই, ভাই অনেকটা রে। এপস্কেপের এখানে হয়তো এখানে কোনো কারণে বোল্ডার পড়ে গেছে পাথরের, তাই জন্য যাওয়া যাচ্ছে না। সোহমের ঘোড়ার নাম ছিল বুলবুল। প্রচলিত আছে যে এখানে দেবীর চোখ পড়েছিল এবং সেই চোখ দুটো থেকে যে জল, সেই জলই বয়ে গিয়ে সৃষ্টি হয়েছে এই নৈনী লেকের। নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত এই শৈল শহরের পরিচিতি লেক ডিস্ট্রিক্ট হিসাবে। 7টি পাহাড়ে ঘেরা নৈনিতালের ঝাঁ চকচকে সৌন্দর্যের টানে কুমায়ুন সার্কিটের অন্যতম আকর্ষণ হলো এই নৈনিতাল। নৈনী লেকের বোটিং থেকে কাঁসর ঘন্টার আওয়াজে মনোমুগ্ধকর নৈনী মাতার মন্দির সবেতেই অনবদ্য এই নৈনিতাল। আরও অন্যান্য আকর্ষণের টানে ডিসেম্বরের শেষে আমরা 4 বন্ধু মিলে লখনৌ থেকে পাড়ি দিয়েছিলাম জিম করবেটের শহর নৈনিতালে। আমাদের নৈনিতাল যাওয়ার জন্য ট্রেন ছিল লখনৌ থেকে বাঘ এক্সপ্রেস, বাট সেটা হচ্ছে ডাইভার্টেড হয়ে গেছে। তার জন্য আমরা ঘুরে আরেকটা স্টেশনে এসেছি, তার নাম হচ্ছে জারোল স্টেশনটা। এসে দেখছি এখানে দেখুন যে স্টেশনে যে রেল লাইন আর প্ল্যাটফর্মের মধ্যে হাইট দেখুন ইকুয়াল, মানে আমরা একদম পুরো গ্রাউন্ডে আছি। আর ওইদিকে স্টেশনটা দেখুন প্ল্যাটফর্মটা জাস্ট হয়তো 1 হাত উঁচু। এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি। এবার মোটামুটি ভাবুন যে ট্রেনে চড়ে গিয়ে ট্রেন ধরতে হবে, কিন্তু এখনও যেটা আমাদের কনফিউশন আছে যে এখানে আলটিমেটলি দাঁড়াবে কি না, বাট বলছে তো দাঁড়াবে, বাট তাও একটা ভয় কাজ করছে যে দাঁড়াবে কি দাঁড়াবে না। এরম একটা পরিবেশে থাকলে ছোটবেলায় সেই নির্জন স্টেশনকে কেন্দ্র করে ভুতুরে গল্পগুলোর চিন্তা যে কারুর মনে আসতেই বাধ্য। পরের দিন সকালে ঘুম ভাঙতে ট্রেন থেকে যে ভিউটা পেলাম তাতে নৈনিতাল পৌঁছাবার আগেই মন জুড়িয়ে গেল। ট্রেন এখন ঢুকছে কাঠগোদামের আগের স্টপেজ হালদিওয়ানিতে। মনে রাখবেন এই হালদিওয়ানি থেকেও প্রচুর ট্যুরিস্ট গাড়ি ধরে নৈনিতাল যায়, কিন্তু আমরা ট্রেন জার্নিটাকে আরো উপভোগ করার জন্য গেলাম একদম শেষ স্টপেজ পর্যন্ত। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর শনিবার, আর এখন আমি আছি উত্তরাখণ্ডের কাঠগোদাম স্টেশনে। এর আগে গত 2 দিন আমি ছিলাম উত্তরপ্রদেশের লখনৌতে। হ্যাঁ, তো লখনৌ সিরিজের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমি ওপরের আই বাটন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। আমি এখন এই কাঠগোদাম থেকে গাড়ি করে যাব নৈনিতাল। তবে তার আগে এটা বলে দিই যে আপনারা হচ্ছে কলকাতা থেকে এই নৈনিতালে আসবেন কিভাবে। তো এবার হচ্ছে আপনারা কলকাতা থেকে নৈনিতাল যাবেন কিভাবে। কলকাতা থেকে নৈনিতাল যাওয়ার জন্য 2টো অপশান আছে, একটা হচ্ছে অবভিয়াসলি প্লেন আর একটা হচ্ছে ট্রেন। প্রথমে থাকছে তাহলে ট্রেনের ডিটেলস। নৈনিতালে কিন্তু সরাসরি কোনো রেল স্টেশন নেই। নৈনিতালে সব থেকে নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে কাঠগোদাম রেল স্টেশন। তো কলকাতা থেকে কাঠগোদাম পর্যন্ত একটাই সরাসরি ট্রেন আছে, যেটা হচ্ছে বাঘ এক্সপ্রেস, যেটা প্রত্যেক দিনই ছাড়ে হাওড়া থেকে রাত্রির 9:45 আর প্রায় এই ট্রেনটা 36 ঘন্টা সময় নেয় কাঠগোদাম পৌঁছাবার জন্য। আর এছাড়া আরেকটা অপশন আছে যেটা হচ্ছে লালকুয়ান এক্সপ্রেস, যেটা ওই সপ্তাহে 1 দিন মানে শুক্রবার করে ছাড়ে এই হাওড়া থেকেই। সেটা হচ্ছে ওই লালকুয়া অবধি যায়। লালকুয়া স্টেশনটা হচ্ছে কাঠগোদাম স্টেশনের 2টো স্টেশন আগে, তো সেটা শুধু শুক্রবার করেই ছাড়ে। আর এই ট্রেনটা অলমোস্ট 25 ঘন্টা মতো সময় নেয় হাওড়া থেকে লালকুয়া অবধি পৌঁছাবার। তারপর আপনি ওই ট্রেনটা করে গেলে লালকুয়ায় নেমে আপনাকে আবার ওখান থেকে গাড়ি করে যেতে হবে নৈনিতাল। তো এই দুটো হচ্ছে ট্রেনের অপশন। আর এই দুটো সরাসরি ট্রেনের অপশন বাদে আরো 2ভাবে যাওয়া যায়, যেখানে আপনি সরাসরি যদি ট্রেন না পান তাহলে একটা জিনিস মানুষ করে, সেটা হচ্ছে যে এখান থেকে প্রথমে বরেলি অবধি যায়, মানে কলকাতা থেকে বরেলি অবধি আপনি বেশ কিছু ট্রেন পাবেন। বরেলিটা হচ্ছে উত্তরপ্রদেশের অন্তর্গত একটা স্টেশন। তো সেখান থেকে মানুষ প্রথমে কলকাতা থেকে বরেলি অবধি যায়, সেখান থেকে আবার গাড়ি ধরে বা বরেলি থেকে আপনি ওই লালকুয়াল অবধি
লোকাল ট্রেন পেয়ে যাবেন। সেখানে ওই লোকাল ট্রেন ওই লালকুয়া অবধি গিয়ে সেখান থেকে আবার গাড়ি করে নৈনিতাল। আর অনেকে আবার এটাও প্রেফার করেন যে এখান থেকে প্রথমে দিল্লি যায়, দিল্লি থেকে আবার কাঠগোদাম অবধি বা লালকুয়া অবধি বেশ কিছু ট্রেন আছে, তো সেইভাবে হচ্ছে আপনার নৈনিতাল যেতে পারেন। এবার হচ্ছে ফ্লাইটের ডিটেলস। তো নৈনিতালের সব থেকে নিয়ারেস্ট হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে পাটনাগর এয়ারপোর্ট। তো পাটনাগর থেকে নৈনিতালের দূরত্ব অলমোস্ট 70 কিলোমিটার মতো। কলকাতা থেকে নৈনিতাল যাওয়ার জন্য সরাসরি কোনো ফ্লাইট মনে হচ্ছে নেই। সেক্ষেত্রে কি করতে হয়, আপনি যে ফ্লাইট বুক করবেন সেটা দিল্লিতে হয়ে, মানে এখান থেকে প্রথমে দিল্লি যায়, দিল্লি থেকে সেখান থেকে আবার লেওভার নিয়ে সেই ফ্লাইটটা আবার যায় হচ্ছে ওই পাটনাগর এয়ারপোর্টে। অনেক সময় অনেক ফ্লাইট দেরাদুন হয়েও যায়, তো আপনার যেটা প্রেফারেন্স মনে হবে সেইভাবে আপনাকে যেতে হবে। মানে সরাসরি আপনি কোনো ফ্লাইট কলকাতা থেকে পাটনাগর অবধি পাবেন না। আচ্ছা, এবার নৈনিতালে হোটেল কোথায় নেবেন বা মানে হোটেল কোথায় ভাড়া করবেন। তো নৈনিতালের যে হোটেলগুলো আছে সেটা হচ্ছে নৈনিতালের যে ম্যাল রোড, সেই ম্যাল রোড সংলগ্ন একে একে পরপর হোটেল রয়েছে। আর এই ম্যাল রোড থেকে হোটেলগুলো ক্রমশ ধাপে ধাপে ওপরের দিকে উঠতে শুরু করেছে। তো একটা কথা মনে রাখবেন যে যত ওপরের দিকে হোটেল নেবেন তত কিন্তু আপনার হাঁটা চলার কষ্ট, আর সেক্ষেত্রে ওপরের দিকে হোটেল নিলে আপনার ভাড়া কিন্তু কিছুটা বাঁচবে। আর এই নৈনিতাল সিরিজের দুটো ভিডিও দেখলে আপনার হোটেলগুলো সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। স্পেশালি আমি সেকেন্ড পার্টে যখন বোটিং করেছি তখন আমি ওই নৈনি লেক থেকে পুরো হোটেলগুলোর একটা ভালো ভিউ দেওয়ার চেষ্টা করেছি। তো ওই ভিডিওটা মানে পার্ট 2টা দেখতে ভুলবেন না, তাহলে কিন্তু আপনার হোটেলগুলো সম্বন্ধে একটা পুরো ক্লিয়ার পিকচার হয়ে যাবে। এবার নৈনিতাল ঘুরতে কতদিন সময় লাগবে। তো দেখুন, নৈনিতাল যদি একটু আপনি আনন্দ করে আর চিল করে ঘুরতে চান তাহলে আপনার হাতে থাকা উচিত 3টে দিন। আর খুব তাড়াহুড়ো করে ঘুরতে চাইলে আপনি হাতে 2 দিনও রাখতে পারেন, তবে আমার রেকমেন্ডেশন সবসময় 3 দিনের জন্য। আর নৈনিতাল যাবেন কখন, দেখুন বর্ষাকালটা বাদ দিয়ে বছরের যে কোনো সময় আপনি নৈনিতালে গেলে খুব ভালোভাবে ঘুরতে পারবেন। এই হচ্ছে সামনে স্টেশন, আর এখানেই মোটামুটি গাড়ি অ্যাভেলেবেল আছে এখান থেকেই, একদম স্টেশনের বাইরে থেকেই। কাঠগোদাম স্টেশনের বাইরেই হচ্ছে এখান থেকে গাড়ি আছে সরাসরি একদম নৈনিতাল যাওয়ার জন্য। সোহম আর প্রতীক গেছে গাড়ি বুক করতে, গাড়িটা এলে আমি জানিয়ে দিচ্ছি যে কত নেবে, এখান থেকে কতক্ষণ সময় লাগে সেটাও আমি জানিয়ে দিচ্ছি। আর কাঠগোদাম স্টেশনের একদম বাইরে থেকে এখানে আপনারা বাইকও রেন্ট নিতে পারেন। এখানে এক্ষুনি জিজ্ঞেস করলাম যে বুলেট আজকে অ্যাভেলেবেল আছে, তো অ্যাভেলেবিলিটির ওপর, অন্য সময় হয়তো সব বাইক অ্যাভেলেবেল থাকে না। তো বুলেট এখান থেকে বলছি নৈনিতাল পার ডেতে 1100 টাকা করে, হয়তো বার্গেনিং হতে পারে, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। হয়তো স্কুটি আর অন্যান্য টাইপের বাইকও নিশ্চয়ই এখানে পাওয়া যায়, বাট আজকে হয়তো অ্যাভেলেবেল নেই। তো আমি নিচে ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে বার্গেনিং করতে পারেন, বা যদি আপনার মনে হয় বাইক বা স্কুটি করে যাবেন সেটাও অ্যাভেলেবেল আছে। আর আইডি বলতে শুধু বলছে কোনো একটা গভর্নমেন্ট আইডি হয়তো লাইসেন্স লাগতে পারে, সেটা আপনি ফোন করে জেনে নেবেন, বাট আমি ডেসক্রিপশন বক্সে আর স্ক্রিনে হচ্ছে নাম্বারটা দিয়ে রাখছি। कितना टाइम लगेगा दादा अभी जाने में? 1 घंटा तो তো আমরা গাড়ি পেয়ে গেছি একটা। তো এখানে হচ্ছে সিজন ওয়াইজ রেট চেঞ্জ হয়। তো আমরা একটা ওয়াগনার ভাড়া নিয়েছি, ওয়াগনারটা পড়ছে হচ্ছে 1000 টাকা। তো অন্য সময় এলে হয়তো 800 টাকা হয়ে যেতে পারে, বাট আপনারা কিন্তু এখানে বার্গেনিং করতে ভুলবেন না। আর আমি নিচে ডেসক্রিপশন বক্সে এই গাড়িটার নাম্বার দিয়ে দেবো, আপনারা পারলে চুজ করতে পারেন বা এখানে এসে আপনি গাড়ি সিলেক্ট করতে পারেন। আমরা এই কিলোমিটার 3 এসে একটা জায়গাতে দাঁড়িয়েছি একটু চা খাওয়ার জন্য। জায়গাটার নাম হচ্ছে পঙ্কজ ফাস্ট ফুড। কত করে চা? 30 টাকা। আচ্ছা, এটা 30 টাকা করে, একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে। কেমন খেতে, কেমন? ওটা থেকে এটা ভালো না, ওটা আরো বেটার, লখনৌ বেটার ছিল। ওকে, ঠিক আছে। I've been searching for this all my life. You're just my type. I've been looking for a boy who can treat me right. Your dark hair with those eyes so bright. They look into my soul and it sparks my life.
take you there? Like it was the first time, do you remember? Can I take you there? Back to when we felt like this was forever. Can I take you there? Like it was the first time, do you remember? Can I take you there? You're all I need. Can I take you there? আমরা ঢুকে পড়েছি নৈনিতালে। এখন আমাদের গাড়ি ছুটছে ম্যাল রোডের ওপর দিয়ে হোটেলের দিকে। নৈনিতাল ঢোকার মুখে একটা চেকপোস্ট আছে। গাড়ি নিয়ে ঢুকলে কিন্তু ওখানে 150 টাকা মতো ট্যাক্স দিতে হবে। জেনারেলি গাড়ি যে টাকাটা বলেছিল ওটা ওই চেকপোস্ট পর্যন্ত এসে ছেড়ে দেবে, কিন্তু এখানে হোটেলগুলো চেকপোস্ট থেকে কিছুটা দূরে, তাই আমরা একদম হোটেলের সামনে পর্যন্ত গাড়ি নিয়ে যাচ্ছি। তাই ট্যাক্স 150 টাকা আর গাড়ি আরও 150 টাকা এক্সট্রা নিচ্ছে, অর্থাৎ 1000 + 300 1300 টাকা পড়ছে টোটাল কস্ট। আমাদের হোটেলটা ম্যাল রোডের রাস্তা থেকে একটু উপরের দিকে অবস্থিত, তবে মনে রাখবেন এই সামান্য খাড়াই রাস্তা হেঁটে ওঠা কিন্তু বেশ কষ্টসাধ্য, যা আমরা অনুভব করেছিলাম পরে। নৈনিতাল এসে আমরা এখন পৌঁছালাম। উঠেছিলাম হচ্ছে ওই সকাল 10:30 নাগাদ, আর এখন বাজে ওই 11:45। মানে ওই 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট এরকমই সময় লাগে। মাঝে একটু চা ব্রেকও ছিল। আর এখানকার ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমাদের হোটেলের একবার রুম ট্যুরটা দিয়ে দিই। আমরা যে হোটেলে উঠেছি সেটা হচ্ছে এইটা, রোহিলা লজ, দেখতে পাচ্ছেন। এবার চলুন একবার উপরে উঠে আমাদের রুমটা দেখাই এবং সেখান থেকে কেমন ভিউটা লাগে সেটা একবার দেখাই। এই এরকম একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠতে হবে। এই জায়গাগুলো প্রবাবলি পার্কিং। এক সেকেন্ড দাঁড়া, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এইটা হচ্ছে আমাদের রুম। আমাদের 4 জনের রুম হচ্ছে এটা। এটা হচ্ছে 2 জনের একটা রুম। এদিকে জানলা দিয়ে আলো আসছে। এটা হচ্ছে টয়লেট। টয়লেটের ভেতরটা দেখে নিন একবার। গিজার আছে এখানে, টাওয়েল দিয়েছে, এটা কোমোড। এই হচ্ছে আমি, আর এটা হচ্ছে আরো 2টো বেড। এখানে একটা এই আয়না, টিভি দিয়েছে, এখনো দেখিনি চলে কি চলে না, বাট আমাদের সেটা লাগবে না। এই হচ্ছে আমাদের ব্যালকনি। ব্যালকনির দরজাটা একবার খুলে দেখাই। এখান থেকে দেখুন, এই হচ্ছে ব্যালকনি। আর এই দেখুন সামনে হচ্ছে নৈনি লেক, আর এর ভিউটা পুরোটা দেখুন একবার। এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আর এখন আমাদের শুরু হবে নৈনিতালের সাইট সিইং। বাট তার আগে আমাদের বাকি আছে দুপুরে লাঞ্চ করা। আর আমরা এখানে এসে খুবই কনফিউজ যে আমাদের এখানে সাইট সিইং করার জন্য গাড়ি নেওয়াটা বেটার হবে, মানে গাড়ি নেওয়াটা কম খরচ হবে নাকি বাইক নেওয়াটা কম খরচ হবে, সেটা এখন বুঝতে পারছি না। জায়গার কিছু জায়গা আমাদের বাকেট লিস্টে আছে, বাট সেটা খুব একটা প্ল্যান্ড নয় যে কোথা থেকে শুরু করে কোথায় যাওয়া উচিত। সেটা একটু শর্ট করার চেষ্টা করব। তার আগে লাঞ্চের পরে আমাদের নিতে হবে একটা স্কুটি আর একটা বাইক। আপাতত আমরা নামছি এরকম একটা ঢালু জায়গা দিয়ে। হ্যাঁ, দেখা যাক আজকে আমাদের ডে 1 নৈনিতালের ডে 1-এ আমরা কোন কোন জায়গা কভার করতে পারি। চেষ্টা করছি যাতে নিজেরাও খুব ভালোভাবে ঘুরতে পারি এবং আপনাদেরকেও বেস্ট ইনফরমেশন প্রোভাইড করতে পারি, যাতে এখানে আসার পর আপনারা একদম শর্টেড ওয়েতে ঘুরতে পারেন। চলুন আমাদের সঙ্গে সঙ্গে পুরো ব্লগটা দেখতে থাকুন। আমরা প্রথমে এখান থেকে একটা 2টো স্কুটি নিয়ে নিচ্ছি। এই দেখুন আমাদের স্কুটি, এই একদম ম্যালোডের ওপর থেকে, এই দাদার কাছ থেকে। 2টো স্কুটি, পার স্কুটি পড়ছে 800 টাকা করে আজকে, যেহেতু এটা সিজনের টাইম একটু বেশি পড়ছে, অন্য টাইমে আরও সস্তা হয়ে যায়। সেটা করে আমরা প্রথমে কিছু সাইট সিইং করবো, সেগুলো আমাদের দেখাচ্ছি। আর তার আগে আমরা করে নেবো লাঞ্চ। প্রথমে আমরা এখান থেকে যাব হচ্ছে সুরপাতালের দিকে। জায়গাটা আমরা যদিও চিনি না, বাট তার আগে একটু তেল ভরে নিচ্ছি।
ওর জন্য এই দিকটা এসেছি, মানে সুরপাতালের অপোজিট সাইডে এসেছি। এখানে একটা পেট্রোল পাম্প আছে, এই হচ্ছে পেট্রোল পাম্প। এখান থেকে একটু তেল ভরে নেবো, তেল ভরে নিয়ে তারপরে আমাদের আজকে জার্নি শুরু হবে। ম্যাল রোডের ওপর দিয়ে আমরা চললাম খুরপাতালের দিকে। এই রাস্তাতেই পড়বে একে একে বেশ কিছু সাইট সিইং এর জায়গা। প্রথমে আমরা করে নিচ্ছি দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চ করার জন্য চলে এসেছি আমরা হচ্ছে এই রয়্যাল রেস্টুরেন্টে। এই রয়্যাল রেস্টুরেন্টটা হচ্ছে এই দিকটার 100 মিটার গেলেই পড়বে ইকো কেভ গার্ডেন। তো ওখানটায় আমরা স্কুটিটা পার্কিং করে এসে তারপর এখান থেকে কিছুটা হেঁটে আসছি এই রয়্যাল রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি দুপুর হওয়া যাওয়ার জন্য এখানে খুব একটা খাবার দাবার সেরকম পাওয়া যাচ্ছে না, বা এখানে খাওয়ার অপশানটাও খুব কম। আর আমরা ম্যাল রোডের ওখানে খাওয়া দাওয়া করিনি, তার কারণ ওখানে স্কুটি পার্কিংয়ে একটু প্রবলেম আছে, তাই স্কুটি নিয়ে ওখানে খাওয়াটা একটু অসুবিধা। ওই জন্য আমরা এখানে চলে এসেছি। এখানে একটা থালি নিচ্ছি, দেখি কি আছে থালিতে, দেন আমাদের সাইট সিইং শুরু হবে। এখন আমাদের সাইট সিইং শুরু হয়নি। লাঞ্চের টাইমে এই সোহম হামড়ে পড়ে সিঙ্গাড়া দিয়ে স্টার্ট করছে লাঞ্চ। এই চলে এসছে আমাদের লাঞ্চ। এটা কি দুটো থালি বলেছি? এরকম একটা থালিতে 4খানা করে রুটি দিচ্ছে, আর চাল দেবে, মানে রাইস দেবে, এখনো দেয়নি। আর তরকারি আছে এরকম, আর ডাল আছে, আর এখানে স্যালাডের জন্য একটু পেঁয়াজ দিয়েছে। তো এটা পার থালি একটা করে, মানে 4টে রুটি, চাওয়াল মানে চাল আর এ ডাল তরকারি মিলিয়ে নিচ্ছে 120 টাকা করে। পাহাড়ে এসে এটা মোটামুটি ঠিক আছে এবং শরীরের জন্য ঠিকঠাক। খাবারটা এখানে ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা হয়নি, টেস্টও মোটামুটি ভালো। তো এখানে এলে আপনারা যদি লাঞ্চের প্ল্যান থাকে তো ওই দোকানটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। চলে এসেছি আমরা নৈনিতালের ফার্স্ট সাইট সিইংয়ের জন্য এই ইকো কেভ পার্কে। তবে এইসব জায়গায় কিন্তু পার্কিং সেইভাবে অ্যালাউ না, পার্কিংয়ে কিন্তু এখানে প্রবলেম আছে। অনেকে স্কুটি পার্ক করেছে, বাট এখানকার পুলিশ যদি আসে ফাইন নেয়, সেটা কিন্তু কিছু করার নেই। এখানে এরকম গাড়ি দাঁড়িয়ে আছে, বাট পার্কিংয়ের খুব একটা ভালো ব্যবস্থা নেই আর কি এখানে। পার হেড কত করে টিকিট নিল? এখানে এন্ট্রিতে টিকিট নিল পার হেড, মানে পার পার্সনে 100 টাকা করে। জায়গাটা ঘুরে এসে দেখছি, যে দেখে বলবো যে 100 টাকাটা উর্থিট কিনা, দেখা যাক। এই সিঁড়ি দিয়ে আমরা এখানে উপরে উঠছি। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, সামনে আছে হচ্ছে টাইগার কেভ। এই যে এখানে আছে টাইগার কেভের এন্ট্রিটা। এখানে একটা সাউন্ড এফেক্ট দিয়ে বেশ সুন্দর লাগছে জিনিসটা আর কি। আমরা বাঘের কবলে যেতে চলেছি, সাবধানে নামতে হবে। ওরে বাপরে, বাঘ এখানে কিভাবে ওঠে? ভুল হয়ে গেছে, এই জন্য তো উঠছে একটা বাঘ সামনে। এই অলমোস্ট এক্সিটে চলে এসেছি। খুব ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। আমরা সব কেভ রাইডিং এসব জিনিসগুলো ভালোই লাগে, তো বেশ মজা লাগছে। ভালো লাগছে। এই যে টাইগার কেভের পর থেকে এবার হচ্ছে প্যান্থার কেভ। সাবধানে এগিয়ে যেতে হবে।
মাথা দেখে নাও। আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুরঙ্গের পথ নেমে যাচ্ছে, ওইখানে অনেকজন লোক যাচ্ছে। কপার ভালো লাইটটা আছে আর এইসব হচ্ছে অন্ধকার জায়গা, এইখানে হচ্ছে মাথা বাঁচিয়ে আপনাকে নামতে হবে। এই দেখুন সামনে রাস্তা, আমরা এলাম এই রাস্তাটা দিয়ে এগোচ্ছি। এরকম কেভের মধ্যে ছোট ছোট কাট আউটে আলো দিয়েছে, দেখতে পাচ্ছেন। তা আরো ভেতরে কেভ চলে যায়, তার মাঝে মানুষজন নোংরা ফেলেছে, এটা ঠিক না, ফেলা উচিত না নোংরা। এবার হচ্ছে ছোট্ট একটা, এই দেখুন এটা ছোট্ট এইটা দিয়ে এক্সিট, সেখান থেকে দীপান নেমে আসছে। এটাই প্যান্থার কেভের মধ্যে। ও মানে ছোট্ট এক্সিট। এই ব্যাক পাস হচ্ছে এবার, আর আমি এগিয়ে যাচ্ছি। বেশি দেখাতে হবে না, সাবধানে চল। এখন দেখুন ইউটিউবার বলছে বেশি দেখাতে হবে না, সাবধানে চল। এই আসার আলো, দীপান আসতে। চল চল চল, তুই ব্যাগটা পারলে হাতে থেকে খুলে করে ছুড়ে দে, তারপর এটা আমরা বেরিয়ে গেলাম। সেই সিংহের গর্জনে প্রবর্তন, আবার সিংহের গর্জনে প্রত্যাবর্তন। দুটো কেভ দেখে বেরোলাম, একটা হচ্ছে টাইগার কেভ আর একটা প্যান্থার কেভ। এর মধ্যে একটা চাপ হয়ে গেল কি, আমার বুকে এখানে সানগ্লাসটা ছিল, গুহার মধ্যে দিয়ে যেতে গিয়ে হচ্ছে সানগ্লাসটা পড়ে গেলে এমন নিচে যে তোলার কোনো উপায় নেই। তো জায়গাটা বেসিক্যালি সিনিয়রদের জন্য একদমই নয়, মিড এজ, মানে একদম ওই 35-40 ম্যাক্সিমাম 45 ইয়ারের লোকজন অবধি যেতে পারেন। বাচ্চাদের জন্য হয়তো একটু সুবিধা হবে, বাট খুব ছোটো বাচ্চাও যদি এদিক ওদিক চলে যায় তাহলে কিন্তু পড়ে যাওয়ার একটা ভয় থাকে। জায়গাটা কিন্তু যথেষ্ট অ্যাডভেঞ্চার আছে বটেই, কিন্তু তার সঙ্গে রিস্কও আছে। নেক্সট হচ্ছে আমাদের পরকিউপাইন কেভ, বাট আমরা সাহস পাচ্ছি না ভেতরে যাওয়ার জন্য। এই ব্যাগটা ওই ব্যাগটা এই ঢুকছি পরকিউপাইন কেভে। এটায় আমাদের একজন গাইড, আমাদের প্রতীক দা, সে গাইড আমাদের দেখে বললো যে এটা নাকি হামাগুড়িতে ঢুকতে হবে অলমোস্ট। তাও সেই ওটা নিয়েই, সেই এক্সপিরিয়েন্স নিয়ে আমরা এগিয়ে চলেছি, দিয়ে কতটা যেতে পারি। এখানে অ্যাকচুয়ালি সবাইকে বড্ড মাথা নিচু করতে হবে। সোহম এই গ্যাপটার মধ্যে দিয়ে যাচ্ছে, কাঁধে ব্যাগ নেই, ভাই অনেকটা রে। হ্যাঁ, তোদের পুরো হামাগুড়ি দিতে হবে, প্রপার হামাগুড়ি দিতে হবে। এবার পাস করো ক্যামেরাটা, যা আয় তাই দিকে হালু। আমি কিভাবে বেরোচ্ছি, ডান্স করছি ভাই। ওমা আমাদের ইয়াং ব্রিগেডের এই অবস্থা। কেন কি আমরা লম্বা? আচ্ছা, এটা ভিডিও এসে গেছে। শিবাজি বলেছে যে একটু মোটা হলে ঢুকতে পারবে না। নেক্সট অ্যাডভেঞ্চার হচ্ছে ব্যাটস কেভ। এখানে প্রতীক হাফ ঢুকে বেরিয়ে চলে এসছে, বললো ওখানে ঢুকতে পারবে না, তারপর আবার যেতে চলেছে। সোম বলছে যাবে, আমি নেই ভাই, অভি বলছে বাইরে থাকবে। একটু শরীরটা একটু বড়, ওই গর্তটার তুলনা। আচ্ছা আমি যাই এক্সিটে। তাহলে ও এক্সিটে দাঁড়াচ্ছে, আমরা তিনজন যাচ্ছি ব্যাটস কেভে। চলুন দেখা যাক ব্যাটস কেভটা কেমন। ও প্রথমেই দেখুন এখানটা, ওরে ভাই ভাই, ও জায়গাটা একবার দেখান, দেখা সামনে, এখানে এই দেখুন সামনেটা, এই দেখুন এখানে এইটুকু একটা পথ, যদি ভালো করে আপনারা দেখাতে পারি তাহলে এইটুকু একটা পথ, এখানে একটা পাথর, এইটুকু একটা পথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, চলো এগো। খুব আস্তে, মাথা লাগছে, কিভাবে ভাব যাবো, শুয়ে যেতে হবে, মানে প্যান্ট নিচু করে যেতে হবে, ও সোম যাচ্ছে এখানে এইটুকুনি গ্যাপের মধ্যে। সোম চলে গেছে, ক্যামেরা পাস করে দিচ্ছি আমি সোমকে। এবার এই তো, এবার আপনারা দেখুন কিভাবে দীপায়ন আসছে। এই মাথা এখানে বাঁচাতে হবে, একদম দাঁড়া, তাহলে সাবধানে মাথা এখানে একদম সাবধানে। ওকে হেল্প করে দে, দাঁড়া, বসে যা প্রতীক, বসে যা আমার মতো করে আয়। অলমোস্ট বসে, মানে মাটির সাথে প্যান্ট লেগে যাবে আপনার। মাথা একটু উপরে তুললে কিন্তু মাথায় লাগবে ভাই। প্রতীক দেখে
এই লাইট আছে এখানে। দাঁড়া চশমাটা পর। তুই ব্যাগটা নিয়েছিস? আচ্ছা মাথা দেখায়। নিচে আয়। এই তো এই হচ্ছে ফ্লাইং ফক্স। মানে ওই ব্যাটস্কেপ থেকে বেরিয়েছি, এবার হচ্ছে অ্যাকচুয়ালি এখানে দুটোই আছে, ফ্লাইং ফক্স আর এপস কেভ দুটোই আছে, দুটো একসাথে আছে মনে হচ্ছে, সেটাই লেখা আছে। বেসিক্যালি বলতে চাইছি যে মানুষ তো খুব ধূর্ত, এই জন্য শিয়ালের সঙ্গে এসব তুলনা করেছে। আর এই ব্যাটস্কেপ থেকে বেরিয়ে এখানে একটা এক্সিটও আছে, বাট আমরা তাও একটু সাহস করে যাচ্ছি হচ্ছে বাকি দুটো থেকে ওই ধূর্ত শিয়াল, মানে ফ্লাইং শিয়াল, মানে ওই ধূর্ত শিয়ালই বলতে গেলে, আর এপস্কেপ মানে আমাদের পূর্বপুরুষের গুহার দিকে। লেটস গো। এই দেখুন এখানে এপস্কেপ, ওখান থেকে এসে হচ্ছে আপনার রাইট সাইডে, আর এখানে বুঝতে পারছি না বোল্ডার পরে কেপটা ক্রস করা যাবে কিনা বোঝা যাচ্ছে না, এটা ক্রস করতে হবেই নাকি? আলো তো আমি উপরে দেখতে পাচ্ছি। আচ্ছা ধরো এপস্কেপের এখানে হয়তো এখানে কোনো কারণে বোল্ডার পড়ে গেছে পাথরের, তাই জন্য যাওয়া যাচ্ছে না, তাই এপস্কেপটার মধ্যে আমরা যাচ্ছি না। সবকটা কেভ এক্সপ্লোর করে আমরা এখন বেরোলাম। মেনলি 6টা কেভ আছে, ওই টাইগার, তারপর হচ্ছে প্যান্থার, পর্কুপাইন, ব্যাটস কেভ, আর একটা আছে হচ্ছে ফ্লাইং ফক্স, আর একটা এপস্কেপ। লাস্টে এপস্কেপটা আমরা ঢুকতে পারলাম না, যেহেতু ওখানে একটা বোল্ডার পরে বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা মনে হলো বাচ্চাদের জন্য খুব ভালো, মানে যারা খুব বাচ্চাও না, মোটামুটি ভাবুন ওই 10-12 বছরের জন্য। যেমন আমাদের সোম জায়গাটা খুব এনজয় করেছে, আমাদের এক গ্রুপের একমাত্র বাচ্চা। বাট আদারওয়াইজ কিন্তু জায়গাটার মধ্যে যথেষ্ট চাপ আছে। আমার একটা সানগ্লাস ওখানে পড়ে গেল নিচে হাঁটতে গিয়ে, মাথায় একবার ঠোকর লেগেছে। আর কিছু কিছু জায়গা খুব টাফ, তো খুব সিনিয়র লোকজন কিন্তু এই জায়গাটার জন্য খুব একটা আদর্শ নয়। আর সবশেষে আমার একটা জিনিস মনে হলো যে জায়গাটার মধ্যে কিন্তু যখন তখন ল্যান্ড সাইডে হতে পারে যদি খুব ওস্ট সিচুয়েশন হয়, তাই এরকম জায়গা মানে একটু মানে টুরিস্ট স্পট হিসেবে রাখাটা একটু চাপের। বাট সবসময় ওয়েলকাম যারা এক্সপ্লোর করতে ভালোবাসে। ক্লাস্ট্রোফোবিক যারা তাদের একটু প্রবলেম হতে পারে ওখানে, যদি কেউ ক্লাস্ট্রোফোবিক থাকে তাদের ভেতরে ঢুকে সাফোকেশনের প্রবলেম হতে পারে যদি বেশি লোক ঢোকে ওখানে। আর ফর মি গ্রেট এক্সপিরিয়েন্স, প্লিজ সবাই আসবে। Because we all know that he is a kid. এই কেভ দেখাটা জাস্ট কমপ্লিট হলো। এবার আমরা আরও ওপরের দিকে চলে যাচ্ছি, ওই লাভার্স পয়েন্ট, আরও কিছু পয়েন্ট আছে দেখার জন্য। বলছে এখান থেকে 2 কিলোমিটারের মধ্যে। চলুন যাই, গিয়ে এবং দেখাচ্ছি। অলরেডি এখন বাজে 4টে, আর 1 ঘন্টাই হয়তো আছে, তারপরে হয়তো সব অন্ধকার হয়ে যাবে। তো আমরা হচ্ছে ওই ইকো কেভ থেকে বেরিয়ে কিলোমিটার 3 এসে চলে এসেছি এখানে হচ্ছে এই লাভার্স পয়েন্টে। ওই সাইডটা হচ্ছে লাভার্স পয়েন্ট, আর এই সাইডে দেখুন পরপর ঘোড়া আছে। তো এখান থেকে মোটামুটি একটা রাইড হয়, 4-5 কিলোমিটারের রাইড বলছে, যেটা হচ্ছে ওই সবকটা পয়েন্ট মানে ল্যান্ড স্যান্ড আরও কিছু পয়েন্ট আমি যেতে যেতে বলে দিচ্ছি, সেই পয়েন্টগুলোতে নিয়ে যায়। পার হেড 750 টাকার হচ্ছে, পার হেড 750 টাকার ট্যুর। বাট বলছে যে ট্যুরটা হবে খুবই এক্সাইটিং, ট্যুরটা হবে। দেখা যাক, একটু ভয়ও লাগছে, ঘোড়াগুলো এমনভাবে দাঁড়িয়েছে। একে দেখে মনে হচ্ছে না খুব একটা হ্যাপি। লাত তো নেই মারেগা না? আচ্ছা, এতগুলো পয়েন্ট আছে দেখুন। টপ, ল্যান্ডস এন্ড, ক্লিপস পয়েন্ট, टाइगर टॉप। अरे इसमें घोड़ा कम कराया यार। লাভার্স পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট দুটো একই পয়েন্ট। ওখান থেকে ঘোড়া নিয়ে ওখান থেকে ওটা একটা উপরের দিকে আসে, যেখানে পরপর 5-6টা জায়গা পড়ে। একটা হচ্ছে ওই ল্যান্ডস এন্ড, তারপর হচ্ছে আপনার টাইগার টপ, তারপর হচ্ছে টিফিন পয়েন্ট। আর ওর এই ট্রেকের মানে একদম হাইয়েস্ট পয়েন্টটা হচ্ছে ডরথি সিট। বেসিক্যালি এখানে একজন হচ্ছে কোনো একজন আর্টিস্ট বসে বসে ছবি আঁকতো। এটা নৈনিতালের সব থেকে হাইয়েস্ট পিক। এখান থেকে আপনি পুরো নৈনিতাল শহরটাকে একদম পুরো দেখতে পাবেন। আমি ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে কিছু কিছু জিনিস বেশ হিডেন, আর তার উপর এমনি রাইডটা ভালো হলেও ঘোড়াগুলোকে দেখে খুব খারাপ লাগছিল। তো ওই জন্য আপনারা এই রাইডটা করলে ভেবে চিন্তে করবেন। আপনারা এখানে পায়ে হেঁটেও আসতে পারেন যদি আপনারা খুব ইয়াং হন, খুব একটা অসুবিধা হবে না, কিন্তু সময় লাগবে সেখানে আপনাদের মোটামুটি ধরুন 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে। আর এরা আসার সময় বলছে যে 6টা পয়েন্ট দেখাবে, বাট 6টা পয়েন্টে কিন্তু 6টা পয়েন্টে কিন্তু দাঁড়ায়নি। এটা একটাই পয়েন্টে দাঁড়িয়েছে, এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট। 6টা পয়েন্ট দাঁড়ানোর মতো নয়, আর 6টা পয়েন্ট হচ্ছে দাঁড়াবার মতো নয়ও।
মানে ওই জাস্ট নর্মাল পয়েন্ট জাস্ট ইয়ে করে সব থেকে টপ পয়েন্ট হচ্ছে এই দরতি সিট। তবে এখানে আসাটা হচ্ছে মনে হচ্ছে মানে ভ্যালু ফর মানি। I'll take the pleasure and the pain, the sorrows in your brain, 'cause I know you're on the run. I'll take the pleasure and the pain, your secrets to my grave, 'cause you are the only one, 'cause you are the only one, the only one, 'cause you এই দিকটা যাতে দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে হিমালয় রেঞ্জ। মানে কি দেখা যায় নন্दा देवी क्या? अच्छा इसमें क्या क्या दिखाया जाता है यार? हिमालय रेंज है। अच्छा हिमालय डन, ये रडिया कांटा, ये चेन्नई पीक दिख रहा है आपको, ये नैनीताल का पूरा माल रोड। सुबह स्कूल है ना, शेरपुर डिग्री कॉलेज सोलचन। ये माल रोड है ना। हाँ माल रोड गांधी का स्कूल है। আর এই দেখুন এখানে হচ্ছে নিচে এটাই হচ্ছে নৈনি লেক, আর তার পাশে দেখুন একদম ছোট করে জুম আর হচ্ছে না, এটা হচ্ছে ম্যাল রোড। আমরা একদম এই হাইয়েস্ট পয়েন্টে উঠেছি, আর এই দিকে হচ্ছে আছে হিমালয়ান রেঞ্জটা। এখন খুব একটা ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে না। और कैमल पॉइंट ये है ना? कैमल बैक चाइना पीक, क्या चाइना पीक। कौन सा ये? हाँ इसका ऊपर भी उठा जाता है? नहीं उसको बनी नहीं वो अलग से, वो अलग से छोटी का। अच्छा, और ये साइड है चाइना पिक। चाइना पिक का दूसरा नाम क्या है? चाइना पीक, नैना पिक। दो नाम है। नैनी पिक ना। नहीं तो आगे जाना। আচ্ছা, আর এই যে জায়গাটা দেখছেন এই ওপরে, এই জায়গাটা হচ্ছে নৈনি পিক বা চায়না পিক। আর বলছে কি যে নৈনা পিকে এখন নাকি যাওয়া বন্ধ করে দিয়েছে, আগে নাকি হচ্ছে যাওয়া হতো নৈনা পিক বা চায়না পিক। আমরা চারজন আছি এখন দরতি সিটে। একটু প্রোনাউন্সিয়েশনটা ভুল হতে পারে, বাট জায়গাটা কিন্তু খুব সুন্দর সত্যি। মানে এখান থেকে পুরো নৈনিতাল শহরটা খুব সুন্দর দেখা যায়, লেকটা নিয়েও। হিমালয় ব্রিজটাও দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে, মেঘ না থাকে। তো প্লিজ আপনারা আসবেন, চেষ্টা করবেন, যদি অনেকটা ক্লাইম্ব আছে যদি আসতে পারে নিশ্চয়ই আসবেন, চেষ্টা করবেন। আর এই সানসেটের টাইমটা খুব ভালো লাগছে দেখতে। আর এখান থেকে খুব সুন্দর সানসেটও দেখা যায়, বাট বেশিক্ষণ এখানে থাকা যাচ্ছে না, থাকতে দিচ্ছে না আর কি, যেহেতু আমরা ঘোড়া নিয়ে এসেছি। একটা ছবি তুলবো। আমরা হচ্ছে ওই যে দরতি যে একদম হাইয়েস্ট পিকটা ছিল ওখান থেকে নেমে এখানে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ল্যান্ডজেট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম শেষ জায়গাটা, আর এখান থেকে অসাধারণ সানসেট দেখা যাচ্ছে। আর নিচে দেখুন ওই লেকটা দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না। প্রতীক একটু দেখো ওই লেকটা, ওই নিচে লেকটা। হ্যাঁ ওই লেকটা একবার দেখা, নিচে একদম লেক। ওই যে লেকটা আপনি নিচে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে খুরপাতাল লেক। এই দেখুন এখানে হচ্ছে সামনে প্রতীক, সামনে হচ্ছে সোহম, অভি, এদিকে প্রতীক, এদিকে হচ্ছে আমি। এই যে এটা ছিল আমার ঘোড়া, এর নাম বিশাল। এর সঙ্গে আমি রাইড করলাম, এই আমাকে রাইড করালো। আচ্ছা, এটা একটা দুষ্টু ঘোড়া আছে, মাঝে মাঝে রেগে যায়, বাট ভালো আছে হালকা। থ্যাংক ইউ বিশাল, অ্যান্ড সরি। আচ্ছা, সোহমের ঘোড়ার নাম ছিল বুলবুল। একদম দুষ্ট ঘোড়া, খুব ভালো ঘোড়া, খুব ভালো ঘোড়া। এইটা দেখুন, এটাকে বলে হচ্ছে ক্যামেলস ব্যাক। তার মানে এই জিনিসটা দেখুন দেখতে অনেকটা মুজ তার মতো লাগছে, তো তাই জন্য এই জায়গাটার নাম হচ্ছে ক্যামেলস ব্যাক। এই মাঠ তো আমরা ওই হর্স রাইডটা করে ফিরলাম, তো ওটা করতে মোটামুটি হর্সে করে মানে ঘোড়ায় করে সময় লেগেছে মোটামুটি আসা যাওয়া মিলিয়ে ওই ঘন্টা দেড়েক। এই দিক থেকে করে এলাম আমরা হচ্ছে ঘোড়ার রাইডটা, যেখানে আছে ওই দরতি শিট পয়েন্টটা, তারপর হচ্ছে ওই টিফিন টপ, টাইগার্স পয়েন্ট, আর এর ঠিক উল্টো দিকে এখানে আছে লাভার্স পয়েন্ট। নিচে গিয়ে একবার জিনিসটা দেখাচ্ছি, যদি অন্ধকার হয়ে গেছে অলরেডি। আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদেরকে এরকম সন্ধ্যেবেলা এই জায়গাটা দেখাতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। জানি না কতটা দেখতে পাচ্ছেন। এই জায়গাটার বাইরে হচ্ছে, এই জায়গাটাই হচ্ছে লাভার্স পয়েন্ট, আর এই জায়গাটাকে সুইসাইড পয়েন্টও বলে, তার কারণ প্রপোজাল যদি অ্যাকসেপ্ট না করে তাহলে এখান থেকে লোকজন ঝাঁপিয়ে সুইসাইড করে নেয়। তা আমরা একটু চিন্তিত এই প্রতীক আর সোহমকে নিয়ে। বলিস না, এবার সেটা তো আমাদের নামে চালানো হচ্ছে, কিন্তু আসলে কে চিন্তিত সেটা তো আর বললাম না, কারণ চ্যানেল যার সে যখন ব্লগটা করে তখন তার নামে খারাপ কথা বলা যায় না।
কারণ তারই আজ অব্দি কিছু অ্যাকসেপ্ট হয়নি। তো যেটা হচ্ছে যে আজকে এখান থেকে লাভার্স পয়েন্ট বা সুইসাইড পয়েন্ট আর হচ্ছে এই যে 6টা পয়েন্ট দেখে দিয়ে দিলাম, 6টা পয়েন্ট দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদেরকে আরও ওই সাইডে যেতে হতো, তাহলে কি দেখা যেত যে তাহলে হচ্ছে ওই উডল্যান্ড ওয়াটারফল বলে একটা ওয়াটারফল আছে, আর আরও নিচে নেমে গেলে দেখা যেত খুরপাতাল লেক। বাট যেহেতু সন্ধে হয়ে গেছে আমরা যেতে পারছি না। যদি আপনারা এখানে আগে আসেন তাহলে আমাদের আজকে আর সময় হলো না উডল্যান্ড ওয়াটারফলটা দেখার জন্য। আপনারা যদি এখানে আসেন আগে যদি হয়ে যায় তাহলে এই উডল্যান্ড ওয়াটারফল আর খুরপাতাল লেকটা কমপ্লিট করে নিতে পারেন। এখন আমরা আবার যাচ্ছি নৈনিতাল লেকের দিকে ব্যাক করে। আর এই দেখুন এই হচ্ছে নয়না মন্দির, আর এই দেখুন এর গায়েই আছে একদম টিবেটিয়ান মার্কেট। এই মার্কেটে এসে এখন যেমন ডিসেম্বর, এখন ডিসেম্বরে এখানে যেমন শীতের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আর অন্য সময় এলে আপনি অন্যরকম জিনিসপত্র পাবেন। এই দেখুন উপরে লেখা আছে ওয়েলকাম টু টিবেটিয়ান মার্কেট। আর এই সাইডটা কিছু আছে টিবেটিয়ান মার্কেটের, এই সাইডটা আছে, এই সাইডটা দেখছেন, এই সাইডটা হচ্ছে বিভিন্ন রকম খাবারের দোকান, ফাস্ট ফুডের দোকান আছে। আর এই দিকটাতে পুরোটা হচ্ছে আপনার আছে শীতের জিনিসপত্র। সামনেই এটা মন্দিরের প্রবেশদ্বার। নয়না দেবীর এই মন্দিরের মধ্যে 9 রকমের ঠাকুরের সহাবস্থান। এই ধারে হচ্ছে নয়না মন্দির, আর এই ধারে দেখুন হচ্ছে নৈনি লেক। ভিউ পয়েন্টগুলো ঘুরে এসে আমরা আবার এখন চলে এসেছি সেই নৈনি লেকের কাছেই। নৈনি লেকের একদম শেষেই আছে হচ্ছে নৈনি টেম্পল। এই নৈনি টেম্পলের নাম অনুসারেই এই জায়গাটার নাম হচ্ছে নৈনিতাল। আর এই যে নৈনি বা নয়না মন্দির ধরা হয় যে এটা কিন্তু হচ্ছে যে আমাদের যে সতীপীঠ আছে, মানে যেখানে যে দুর্গা ঠাকুরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পড়েছিল, সেই সতীপীঠেরই একটা সতীপীঠ হচ্ছে এই নয়না মন্দির। প্রচলিত আছে যে এখানে দেবীর চোখ পড়েছিল এবং সেই চোখ দুটো থেকে যে জল, সেই জলই বয়ে গিয়ে সৃষ্টি হয়েছে এই নৈনি লেকের। মেন মন্দিরটা দেখছেন এইদিকে, এই মেন মন্দিরটায় ওঠার জন্য কিন্তু আপনাকে জুতো খুলতে হবে, বাট জুতো খোলার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা আছে। ওই সাইডে দেখছেন, ওখানেই আপনারা নিজেদের জুতো রাখবেন, রেখে এই জায়গাটা মন্দির দর্শন করবেন। মন্দির দর্শন করে আপনি আবার জুতো পরে এখান থেকে বেরিয়ে যাবেন। আর মেন মন্দিরের কিন্তু যে বিগ্রহ আছে সেটার কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটো নেওয়া যাবে না, আমাকে তুলতে বারণ করলো তাই আমি তুলিনি। বাট এই জায়গাটায় এসে আপনাকে দেখতে হবে, এই জায়গাটা কিন্তু অসাধারণ। এখানে একটা মানে ভক্তি যে ব্যাপারটা, সেখানে এলে আপনি বুঝতে পারবেন। এই যে ঘন্টার আওয়াজগুলো দেখছেন, ঘন্টার আওয়াজগুলো শুনে আপনার মনটা কিছুটা হলেও খুব শান্ত হয়ে যাবে। একদম পুরো অসাধারণ জায়গা এই জায়গাটা। এই যে এখানে হচ্ছে জুতো রাখতে হবে। শীতের জায়গায় এসে মোমো না খেলে হয়, তাই আমরা এই হার্ট রক থেকে কিনে নিচ্ছি মোমো। দেখা যাক মোমোটা কেমন হয়। এটাই আছে হচ্ছে 8 পিস মোমো, দাম 100 কোটি টাকা। মাটন আর চিকেনটাও সেম, 8 পিসের দাম 100 কোটি টাকায়। কেমন লাগলো মাটন মোমোটা? ঠিকঠাক। মাটনটা আমার মনে হলো যে 60 পিসগুলো থাকে মাটনের, সেগুলো দিয়ে বানানো একটু স্মেল আছে। সেটা রেড মিটের যেমন থাকে সেটাও থাকবে, কারণ এটা বয়েলড একটু রেড মিটের স্মেল তো থাকবে। আমরা যেমন মশলা দিয়ে রান্নার পর চলে যাই, শর্টে বল যায়নি, ঠিকঠাক। এবার চিকেনটা ট্রাই করা যাক। এটা হচ্ছে চিকেন মোমো, মানে টিপিক্যাল কলকাতায় এই সেম মোমোই পাওয়া যায়। হচ্ছে আহামরি টেস্ট বা ডিফারেন্স তা নয়। আমাদের সোনারপুরে চাকুম চুকুম 80 টাকায় 6টা বিক্রি করে, সেম এই। আজকে মানে একদম দিনের এন্ডিং, এখন বাজে প্রায় 9:30 রাত্রির। আর আমরা এখন লাস্টে ঘুরছি হচ্ছে এই মল রোড বা ম্যাল রোড বলা চলে।
মল রোড বা ম্যাল রোডটা বেসিক্যালি কিছু না, এই যে লেকটা আছে নাইনি লেক, এই নাইনি লেকের পাশেই একদম পুরো রাস্তাটা চলে গেছে। আর এটা টোটাল হয়তো মানে দৈর্ঘ্য হবে ওই 1 কিলোমিটার মতো রাস্তা, টোটাল 1 কিলোমিটার রাস্তার উপরে এই পাশে দেখতে পাচ্ছেন এরকম পরপর শুধু হোটেল দেখতে পাবেন। আর হোটেলের নিচে হচ্ছে এখানে অনেক দোকান আছে, আর সেই দোকানের পাশে যে লম্বা রাস্তাটা এটাই বেসিক্যালি হচ্ছে ম্যাল রোড। তো কিন্তু এখানে খুব ভিড়ভাড়টা এরকম আছে আর কি। এখন আমি দার্জিলিং করে এখন অবধি যাইনি, দার্জিলিংয়ের ম্যাল রোড বা মল রোড এক্সপ্লোর করিনি, বাট এখানে কিন্তু যথেষ্ট ভিড়ভাড়টা আছে, লোকজন আছে। তো এখানেই লোকজন আর কি কেনাকাটা করতে ভালোবাসে, তো আমরা সেরকম হাঁটছি আর কি। আর জায়গাটা খুবই কালারফুল, চারিদিকে লাইটিং টাইটিং আছে। সন্ধেবেলায় 6টা থেকে 8টা টুরিস্টরা যেহেতু এই ম্যাল রোডের ওপর ভিড় জমায়, তাই এই সময়টায় ম্যাল রোডে গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকে। ওই দিন আমরা ছোট একটা রেস্টুরেন্টে ডিনার করে চলে এসেছিলাম হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে রাতে নৈনিতালের ভিউ। তো আজকে হচ্ছে আমাদের নৈনিতালের ডে 1 কমপ্লিট হচ্ছে। ডে 1-এ আমরা মোটামুটি জায়গা কিছু কভার করতে পেরেছি, বাট বেশ কিছু জায়গা আজকে পেন্ডিং থেকে গেছে। তার কারণে আমরা যেহেতু শুরু করেছিলাম খুব দেরি করে, তো কালকে আবার ওই একই রুটে, মানে আজকে যেখানে আমরা শেষ করেছি ওই লাভার্স পয়েন্টের ওইখানটা, তো ওইখানে ওই একই রুটে দুটো আমাদের হচ্ছে জায়গা বাকি আছে। একটা হচ্ছে ওই আপনার ছোট ঝর্ণা টাইপের, আর ওর পাশে একটা ছোট লেক, ওইটা বাকি আছে। আর ওই রুট থেকে আবার ফেরার মানে একটু ফিরে এলে পেছনের রুটের দিকে, মানে এই আমাদের হচ্ছে নৈনা লেকের দিকে, সেখানে আরো দুটো জায়গা বাকি আছে। তো কালকে আমরা একদম সকালবেলা গিয়ে ওই দুটো জায়গা কভার করে নেবো, মানে ওই দুটো আর আরো এই দুটো জায়গার কথা বললাম সেগুলো কভার করে নেবো, দেন আমরা বাকি জায়গাগুলো কভার করবো। তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্ত ডে 1, কালকে আবার থাকছে নৈনিতালের ডে 2 ব্লগ।